ইয়া হাবিবি, হ্যাঁ, বরাবরের মতন ভিন্ন রকম ঘটনা ঘটাচ্ছে। এতটা গোপনীয়তার সাথে এতটা সহযোগিতা করেছেন, আকাশে উঠছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গত বছরের, আর তথ্য বাড়িছে কবে? আজকে। প্রফেসর ইউনূস যে একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়, সম্ভবত এটি আমরা ভুলে গিয়েছিলাম, কিন্তু আমাদের সেই ভুল সম্ভবত ভেঙে গিয়েছে। তিনি যে রাজনীতিতে একটি নতুন দাবার গুটি চলেছেন, তিনি কি খেলতে চাচ্ছেন সেটি কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। একটি গুগলি বল খেলেছেন, আর সেই গুগলি বল বহুদিন পরে হাইকোর্টের একটি রেজাল্ট এবং রায়ের উপরে সম্মান জানিয়ে আপনাদেরকে একটা সুসংবাদ শোনাতে চাচ্ছি। প্রিয় দর্শক, দুঃখ বেদনা পাই, আর সেই দুঃখ বেদনা কাটিয়ে আজকে একটি হাইকোর্টের রায় হয়েছে, যেই রায়টি শুনলে আপনারা সবাই আনন্দিত হবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের দাবি পূরণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিকে, জনগণকে স্বস্তির সুখবর দিলেন। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে। স্বাধীনতার 53 বছর পরে এই প্রথম বাংলাদেশ বর্ডার গার্ড তথা বিজিবি ভারতের কাছ থেকে বাংলাদেশের দখল করা জমি ফিরিয়ে নিতে সক্ষম হয়েছে। র এবং মোসাদের সঙ্গে কি কথা হতো কলিমুল্লাহর, এটা একটা শক্ত প্রমাণ যে তিনি বাংলাদেশে। এখন আবার আরেকটি পক্ষ বা আরেকটি অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে যে তিনি রয়ের পক্ষ হয়েও কাজ করেছেন। নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ। এই স্লোগান যে যেখানে দিবে, ধরে হাতের কাছে দা, কুড়াল, চাকু যা থাকবে, ধরে কেটে ওর জিব্বা কেটে কালো কুত্তাতে খাওয়াই দেবে। মামলা আমার নাম। এই ধরনের ছাগল কেমনে একজন চেয়ারপারসনের উপদেষ্টা হয়, আমার এই ছোট মাথায় ধরে না। এই ধরনের ছাগল মার্কা লোক, স্পষ্ট, একদম আরো স্পষ্ট করে কমু, এই ধরনের ছাগল মার্কা লোক একটা চেয়ারপারসনের উপদেষ্টা হয় কেমনে? ক্ষমতায় না থাকতেই যে এই কথা বলতে পারে। অস্থিরতা তৈরি করতে আগস্ট রিটার্ন হিট প্ল্যান নামে ষড়যন্ত্রের ছক কষে কার্যক্রম স্থগিত হওয়া দল আওয়ামী লীগ, এরই অংশ হিসেবে নেওয়া হয় প্রশিক্ষণও। তবে গোয়েন্দা তৎপরতায় ভণ্ডুল হয় সেই সব পরিকল্পনা। এবার নতুন করে ছক কষছে দলটি লুকিয়ে থাকা নেতাকর্মীদের একটি অংশ। এবার 3টি বিষয়কে লক্ষ্যবস্তুতে পরিণত করে সফল হতে চান তারা, এমনটি জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বুঝছেন তো, মানে নৌকার ধানের শীষ, দুই সাপের একই বিষ, এই স্লোগান দিয়ে যারা আক্রান্ত হইবে, যারা আহত নিহত হইবে, সব দায়ভার এই চেয়ারপারসনের উপদেষ্টার উপরে বর্তাইবে। কেউ বিএনপির নাম লইবেন না, কেউ বিএনপির নাম লইবেন না। সব দায়ভার, ফাঁসি হোক, জরিমানা হোক, জেল হোক, মামলা হোক, সব চেয়ারপারসনের উপদেষ্টার উপরে বর্তাইবে। বিএনপির নাম কেউ নেবেন না। মানে নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ, একটা রাজনৈতিক স্লোগান বা অরাজনৈতিক স্লোগান যে যা কর, এই স্লোগান দিলে একজন চেয়ারপারসনের উপদেষ্টা, মানে একজন দলের প্রধান, একজন সাবেক প্রধানমন্ত্রী একটা দেশের, তার উপদেষ্টা যদি এই কথা বলতে পারে যে নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ, এই কথা কইলে হাতের কাছে দাও, কুড়াল যা পাইবেন ওর জিব্বা কালো কুত্তা দিয়ে খাওয়াইবেন, এই কথা যদি কইতে পারে, তাহলে ওই চেয়ারপারসনের ভবিষ্যৎ কতটা অন্ধকার চিন্তা করা যায়। মানে কে কয়, মানুষ কে কয় নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ, মানুষ কেন বলে? গতকালকে চাঁদাবাজরা বা দুর্বৃত্তরা সাংবাদিক করছে, সাংবাদিকের পুরো শরীর মানে ইট দিয়ে থেতলে দিছে। মিটফোর্ডের সামনে ব্যবসায়ীকে পাথর দিয়ে মারা হয়েছে একদম নির্মমভাবে। আওয়ামী লীগ কি করছে? সাগররুনির যে সাংবাদিক, সাগররুনি, তাদের হত্যা করছে। সেম কাজ যদি আপনারা করেন, আওয়ামী লীগের মতো সেম কাজ যদি আপনারা করেন, তাহলে নৌকার ধানের শীষ, দুই সাপের একই বিষ কেন বলবে না মানুষ? কেন বলবে না? আর সেই নৌকার ধানের শীষ, দুই সাপের একই বিষ যদি বলে, তাহলে যদি আপনার কথায় এই দেশে একটা মব সৃষ্টি হয় এবং যার কাছে যা পাইবে, মানে দা কুড়াল যা পাইবে তাই দিয়ে ওর জিব্বা কালা কুত্তারে দিয়ে খাওয়াইবে, এরকমের যদি হয়, তাহলে শুধু জিব্বা না, ওর যদি গলা কাটে মানুষ, এবং সেই অপরাধের যদি ওই যে গলা কাটবে তার যদি ফাঁসি হয়, তাহলে কি সেই ফাঁসিকে আপনি মানিয়ে নিতে পারবেন যে এই ফাঁসি আমারে দাও, ওরে দিও না, এই ফাঁসি আমারে দাও, এই ফাঁসি মানে পাওয়ার যোগ্য আমি? কারণ আমি কইছি যে নৌকার ধানের শীষ, দুই সাপের একই বিষ, সেই কথা যে কইবে তারে দাও কুড়াল দিয়া জিব্বা কালা কুত্তার দিয়ে খাওয়াইবে, মামলা হইলে আমি নেব, মামলা হইলে আমার হইবে। তাহলে তার যদি ফাঁসি হয়, সেই ফাঁসিকে আপনি মানে ফাঁসির দড়ি গলায় পড়বেন, সেই ফাঁসি দড়ি। এই ধরনের ছাগল কেমনে একজন চেয়ারপারসনের উপদেষ্টা হয়, আমার এই ছোট্ট মাথায় ধরে না। এই ধরনের ছাগল মার্কা লোক, স্পষ্ট, একদম আরো স্পষ্ট করে কমু, এই ধরনের ছাগল মার্কা লোক
একটা চেয়ারপারসনের উপদেষ্টা হয় কেমনে ক্ষমতায় না থাকতেই যে এই কথা বলতে পারে যে নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ, এই কথা যে কইবে তারে দাউ কুড়াল দিয়ে জিব্বা কালা কুতার দিয়ে সেই জিব্বা খাওয়াবেন, মামলা হইলে আমার নামে হবে। একটা রানিং দলের চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা যদি এই ধরনের ছাগল মার্কা কথা বলে, তাইলে ক্ষমতায় যাওয়ার পরে সেই দলটার কি অবস্থা হবে, সেই দলের কি পরামর্শ দেবে এই উপদেষ্টা? তারেক রহমান সাহেবের কাছে আমি হাত জোর করে বলতেছি, তারেক রহমান সাহেবের কাছে আমি হাত জোর করে বলতেছি, তিনি তো অ্যাক্টিভ আছেন অনলাইনে, কেউ মেনশন দিতে পারেন, অথবা ভিডিওটা তার কাছে পাঠিয়ে দিতে পারেন, অথবা বেগম খালেদা জিয়াকে মেনশন করে বলতেছি, এই ছাগল উপদেষ্টা সাইডে সরাই দেন ভাই, সাইডে সরাই দেন, নাইলে খুব একটা ভালো হইবে না দলের জন্য, দেশের জন্য। কারণ আপনারা ক্ষমতায় নাই, তাতেই যদি একজন উপদেষ্টা, আপনার মানে নেত্রীর উপদেষ্টা যদি এই কথা বলতে পারে, তাহলে আপনারা যখন ক্ষমতায় আসবেন তখন আপনার নেত্রীকে এই উপদেষ্টা কি পরামর্শ দিবে সেইটা একবার চিন্তা করেন। কি পরামর্শ দিতে পারে, কি পরামর্শ দিতে পারে বিরোধী দল নির্মূলে, অথবা এই দেশে ওই যে মপ টপ, তারপর হচ্ছে এই নাটক খানতান, এই নির্মূলে এই উপদেষ্টা আপনার চেয়ারপারসনকে কি পরামর্শ দিতে পারে, এটা খালি একবার চিন্তা করেন। আচ্ছা, গত জুলাই আন্দোলনে ওবায়দুল কাদের বলছিল এই আন্দোলন প্রতিহত করার জন্য ছাত্রলীগই যথেষ্ট, এই কথা ওবায়দুল কাদের বলছিল না? বলছিল একটা আন্দোলন প্রতিহত করবে ছাত্রলীগ, মানে সরকার ফরকার এই দেশে গোনার টাইম নেই, ছাত্রলীগই এই আন্দোলন প্রতিহত করবে। পরে ছাত্রলীগের কি অবস্থা হয়েছে সেটা আমিও জানি, আপনিও জানেন। এখন বিদেশে অনেকেই বেলসা মারে, যারা প্রতিহত করতে চাইছে এই আন্দোলন তারা অনেকেই বিদেশে বেলসা মারে। সুতরাং মানে একটা দলের চেয়ারপারসন, একটা দেশের সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা যদি বলতে পারে যে নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ, এই কথা যে কইবে তার জিব্বাকে কালাক উত্তর দিয়ে খাওয়াবেন। ওই দল ক্ষমতায় গেলে ওই চেয়ারপারসনকে বা ওই দলের প্রধানমন্ত্রীকে এই উপদেষ্টা কি পরামর্শ দিতে পারে, ওইটা খালি একবার চিন্তা করেন। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে। এবং সেটি হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ভারতের উপর সব মিলিয়ে 50% শুল্ক আরোপ করেছে, সেখানে বাংলাদেশে অর্ধেকেরও কম, মাত্র 20%। ফলে মার্কিন যে ক্রয় দেশ ভারত থেকে, তারা যে জাতীয় পণ্য কিন্তু অনেকটা বাংলাদেশ থেকেও সেগুলো কিন্তু, যেমন তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, কৃষি পণ্য, অন্যান্য, এখন একের পর এক মার্কিন ক্রয় দেশ বাতিল হচ্ছে। বাতিল হবার ফলে বাংলাদেশের দিকে ওই অর্ডারগুলো বাংলাদেশের দিকে আসবে এবং এতে বাংলাদেশের সুবিধা হবে, এমন একটি আলোচনা পর্যালোচনা শুরু হয়ে গেছে। এবং বাস্তবে তাই যে ভারতীয় ব্যবসায়ীরাও তাদের ব্যবসাটা বাংলাদেশে স্থানান্তর করার চেষ্টা করছে, কারণ ওই শুল্ক দিয়ে তাদের পক্ষে প্রতিযোগিতা টিকে থাকা কোনোভাবেই সম্ভব না। খবরে বলা হচ্ছে যে 2 সপ্তাহ আগেও পাল্টা শুল্কের সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ সহ প্রতিযোগী দেশগুলোর তৈরি পোশাক রপ্তানির ব্যবসা দখলের ছক কষেছিলেন ভারতের ব্যবসায়ীরা। ধারণা করা হচ্ছিল যে ভারতের সাথে যেহেতু বর্তমান মার্কিন প্রশাসন, ডোনাল্ড ট্রাম্প এবং মোদির যে ধরম মহরম এই মাসখানিক আগেও ছিল, ফলে সেখানে এমন একটা শুল্ক আরোপ হবে যার ফলে বাংলাদেশ সহ পাকিস্তান তারা ক্ষতিগ্রস্ত হবে এবং পুরো ব্যবসাটা ভারত নিয়ন্ত্রণ করবে বা এই সব দেশের ব্যবসাগুলো সেখানে চলে যাবে। কিন্তু উল্টোটা এখন হচ্ছে। তারা ধরে নিয়েছিলেন যে বাংলাদেশ, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ার উপর তুলনামূলক বেশি হারে পাল্টা শুল্ক পড়বে আর তাদের পণ্যে শুল্ক কম হবে। এটা ভারত মোটামুটি নিশ্চিত ছিল যে যেই বন্ধুত্ব, ভারতের উপর সেই শুল্ক হবে না। কিন্তু হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এমন একটা ইস্যু উত্থাপন করলো যেটা আসলে মেনে নেওয়া ভারতের জন্য সম্ভব না, কারণ সেই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে, যেহেতু নিষেধাজ্ঞা দিয়ে আছে। এখন ভারত যদি সেখানে আপোষ করে তাহলে তেলের দাম হু করে বেড়ে যাবে এবং তারা টোটাল তাদের যে তেলের চাহিদা তার 35% তারা রাশিয়া থেকে সংগ্রহ করে। এত কম দামে এই তেল তারা মধ্যপ্রাচ্য সহ অন্য কোনো দেশ থেকে কিনতে পারবে না। ফলে তাদের পক্ষে এটা সম্ভব না। ভর্তুকি দিয়ে তারা তাদের কৃষকদেরকে ভর্তুকি দেয়। যদি জ্বালানি তেলের দাম বেড়ে যায় তাহলে কৃষকদের মধ্য থেকে অসন্তোষ তৈরি হবে, তখন আরেক রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হবে। সব মিলায় একটা ভারত বেকায়দায় পড়লো আর ট্রাম্পও তার অবস্থান পাল্টাবে না। এই অবস্থায় একটা সুবিধাজনক পরিস্থিতি তৈরি হলো বাংলাদেশ সহ কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, বিশেষ করে যারা তৈরি পোশাক রপ্তানি করে। রিপোর্টে বলা হচ্ছে এখন সবকিছু উল্টে পাল্টে গেছে। গত 31শে জুলাই কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ার পণ্যে 19%, বাংলাদেশের পণ্যের 20% পাল্টা শুল্ক আরোপ করলেও ভারতীয় পণ্যে 25% পাল্টা শুল্ক বসায় মার্কিন প্রশাসন। তখনই কিন্তু তাদের শেয়ার বাজারে ধস নামে। এখন রাশিয়া থেকে জ্বালানি তেল কেনায় জরিমানা হিসাবে গত বুধবার আরো অতিরিক্ত 25%, মোট 50% শুল্ক দেওয়া হলো। বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কার্যকর হলে ভারতের উপর অতিরিক্ত 25% বসবে 21 দিন পর। এদিকে ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপের কারণে বাংলাদেশের কিছু পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ দেখা দিয়েছে। রপ্তানিকারকরা বলছেন
উচ্চ শুল্ক কার্যকর হওয়ার পর ভারতীয় রপ্তানিকারকরা বেশ কিছু পণ্যে প্রতিযোগিতার সক্ষমতা হারাবেন। তার মধ্যে আছে তৈরি পোশাক, হোম টেক্সটাইল, কৃষি প্রক্রিয়াজাত খাদ্য, চামড়াজাত পণ্য, হিমায়িত মাছ ও চিংড়ি, আসবাবপত্র ইত্যাদি উল্লেখযোগ্য। এসব পণ্য বাংলাদেশের শীর্ষ রপ্তানি পণ্য। ফলে ভারত থেকে সরে আসা মার্কিন ক্রয়াদেশ পেতে পারেন বাংলাদেশের রপ্তানিকারকরা। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বলছে যে 2024 সালে তারা যুক্তরাষ্ট্রের বাজারে 80.77 বিলিয়ন পণ্যের রপ্তানি করে। এর মধ্যে তাদের বিভিন্ন পণ্য আছে। যাক, এখন যেইটা হচ্ছে যে মোট কথা 50% শুল্ক দিয়ে ভারত আমেরিকায় কোনো পণ্য পাঠাতে পারবে না। র এবং মোসাদের সঙ্গে কি কথা হতো কলিমুল্লার, তাকে দুদকের মামলায় গ্রেফতার করা হয়েছে বলা হচ্ছে, কিন্তু একটি খবর চাউর হয়েছে। সেই খবরের পেছনে আবার ভিত্তিও রয়েছে যে তার বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীলতা করার অভিযোগ। এই অভিযোগটা আসলে কোত্থেকে এলো? তিনি মোসাদের পক্ষে দতিয়ালি করেছেন যেন ইসরায়েল এবং মোসাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গড়ে তোলা হয়, সম্পর্ককে পুনর্বিবেচনা করা হয়। সেই বিষয়ে ওই ভিডিওতে তিনি কথা বলেছিলেন। তিনি স্পষ্টই বলেছিলেন যে বাংলাদেশের উচিত আগের অবস্থান থেকে সরে এসে ইসরায়েলের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলা। তিনি খুব স্পষ্ট করেই বলেছেন যে ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ককে নবায়ন করা উচিত। প্রিয় দর্শক, আপনারা জানেন যে 2022 সালে হঠাৎ করেই আমাদের পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত এই শব্দটি উঠে যায়। এতদিন ধরে কিন্তু পাসপোর্টে একটা বিষয় ছিল যে ইসরায়েল ছাড়া আর এই পাসপোর্ট পৃথিবীর সকল দেশের জন্য প্রযোজ্য হবে। 22 সালেই এই ঘটনা ঘটে যে হঠাৎ করেই পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত এই শব্দটা তুলে দেওয়া হয়। এটা নিয়ে অনেক সমালোচনা হয় পরবর্তীতে। দেখুন, এটার পেছনেও দুতিয়ালি ডক্টর কলিমুল্লাহ করেছেন বলে অনেকে বলে থাকেন। নাজমুল হাসান কলিমুল্লাহর বিরুদ্ধে এটা একটা শক্ত প্রমাণ যে তিনি বাংলাদেশে ইসরায়েলি লবির পক্ষে হয়ে কাজ করেছেন এবং তিনি সরাসরি বলেছেন যে বাংলাদেশের উচিত ইসরায়েলের সঙ্গে নতুন করে সম্পর্ককে বিবেচনায় নেওয়া, বা সম্পর্ক যদি বাংলাদেশ ইসরায়েলের সঙ্গে করে তাহলে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে। পৃথিবী কোনো দেশই বাংলাদেশকে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। আপনারা এটা শুনলেন প্রিয় দর্শক। এখন আবার আরেকটি পক্ষ বা আরেকটি অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে যে তিনি রয়ের পক্ষ হয়েও কাজ করেছেন। আপনারা জানেন যে তিনি ভারত বাংলাদেশ মৈত্রী সমিতি যেটা রয়েছে সেটার অন্যতম সংগঠক ছিলেন। শুধু তাই নয়, এই সংস্থাটিকে দাঁড় করাবার জন্য তিনি বাংলাদেশে নিরন্তরভাবে কাজ করে গেছেন। সে কারণেই হয়তো ভারত বাংলাদেশ মৈত্রী সমিতিকে ঘিরে যে ভারতের সঙ্গে নানা ধরনের সম্পর্কের বিস্তৃতি ডক্টর কলিমুল্লাহর, এজন্য বলা হচ্ছে যে তিনি রয়ের এজেন্ট। অনেকে বলে থাকেন যে একসাথে র এবং মোসাদের হয়ে কি কাজ করা যায় কিনা। আমরা যদি গোয়েন্দা তথ্যগুলো সামনে রাখি বা পৃথিবীর গোয়েন্দা সংস্থাগুলোর বৃত্তান্ত কিছু স্টাডি করি, তাহলে কি দেখবো যে একসঙ্গে সম আদর্শের সমচিন্তার অনেকগুলো সংস্থার সঙ্গে আপনি যুক্ত থাকতে পারবেন চাইলেই। আপনি রয়ের প্রতিনিধি বা রয়ের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে কাজ করছেন, অন্যদিকে মোসাদের পক্ষেও কাজ করছেন, কারণ র এবং মোসাদ তারা তো ভ্রাতৃপ্রতিম সংস্থা বলা যায়। কিন্তু রয়ের সঙ্গে কাজ করছেন, আবার পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গেও কাজ করছেন, এটা তো সম্ভব না, পরস্পর বিরোধী। সেই জন্য যে অভিযোগগুলো এখন শানিত হয়েছে ডক্টর কলিমুল্লাহর বিরুদ্ধে, এই অভিযোগগুলোর কারণেই কি আসলে তিনি গ্রেফতার হলেন কিনা। আমরা যদিও দৃশ্যমান ভাবে দেখছি যে দুদকের একটি মামলায়, মূলত দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে প্রিয় দর্শক। তবে ডিপ স্টেট বলছে যে না, অনেক বিষয় রয়েছে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে ঘিরে, সেগুলো হয়তো আস্তে আস্তে সামনে আনা হবে। তো শুধু ওই যে পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শব্দকে বাদ দেয়া তা নয়, আরো অনেকগুলো বিষয়ের সঙ্গে ডক্টর কলিমুল্লাহ যুক্ত বলে বিভিন্ন গ্রুপ, সংস্থা বা পক্ষ অভিযোগ তুলেছেন। শুধু তাই নয়, একটি পত্রিকা ছিল দ্য এশিয়ান এইজ, সেই পত্রিকার সম্পাদক তিনি ছিলেন। এই পত্রিকা প্রতিষ্ঠা করার পেছনে, মানে প্রকাশ করার পেছনে গোয়েন্দা সংস্থাগুলোর বিনিয়োগ ছিল বলে, মানে গোয়েন্দা সংস্থা বলতে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা না, নিঃসন্দেহে এটা ইসরায়েল বা ভারতের গোয়েন্দা সংস্থার বিনিয়োগ ছিল বলেও অনেকে অভিযোগ করছেন। তো অভিযোগ শুধুমাত্র অভিযোগের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তাহলে হবে না, অবশ্যই খতিয়ে দেখা উচিত। প্রকৃত তথ্য তদন্তের মাধ্যমেই বের হয়ে আসবে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।